নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভা। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন অধ্যাপক শুভঙ্কর দে। তিনি ইতিহাসের একজন অধ্যাপক, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, পুরুলিয়া। আজকের আলোচনার বিষয় হলো রোগের ইতিহাস কেন পড়ব, শাসক সাম্রাজ্য ও শোষিতের এক আন্তঃসম্পর্কের আখ্যান। তো আমি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। রোগের ইতিহাস কেন পড়বো, বা আরো ভালো করে যদি প্রশ্নটা এরকম করে রাখি যে রোগের ইতিহাস কেন পড়া দরকার, আহ, তবে এই প্রশ্নগুলো কিংবা তার যে প্রত্যুত্তর এগুলো দেওয়ার আগে এই দূরত্ব যেটা আমাদের এখন রয়েছে অনলাইনে, অমুক প্রশ্নটা যেটা করে নিতে হয় বারবার, যে আমাকে ঠিক করে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। বেশ 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 আহ, আসলে আহ, আমি নিশ্চিত যে আহ, নিশ্চিত হলাম যে আমাকে শোনা এবং দেখা দুটোই যাচ্ছে। আমি প্রথমেই আলোচনা শুরু করার আগে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত সকলকে, যে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের সামনে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার ব্যক্তিগতভাবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আহ আহ, রোগের ইতিহাস কেন পড়বো বা রোগের ইতিহাস কেন জানা দরকার, সেইটা আলোচনা শুরু করার আগে আহ, একটু আমি জানি, অবশ্যই আমি এখানে 100% নিশ্চিত যে এখানে যে অডিয়েন্স রয়েছেন তারা শুধুমাত্র ইতিহাসের লোকেরাই শুধু রয়েছেন এমনটা নয়। আমি জানি, আমি নিশ্চিত যে এখানে ইতিহাসের ডিসিপ্লিনের বাইরেও অনেকজন রয়েছেন, অনেক লোক রয়েছেন, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকারা রয়েছেন। আহ সেই পার্সপেক্টিভের কথা মাথায় রেখে, সেই দৃষ্টি, সাবজেক্ট ভ্যারিয়েশনের কথা মাথায় রেখে আমি আমার আজকের যে কথাবার্তা যেটুকু বলবো সেইটা ব্রডার একটা ডিসিপ্লিনের, একটা সাধারণ করে একটা বলার একটা চেষ্টা করব, অযথা জটিল না করে। এবং আমি আমার বক্তব্যটাকে সেইভাবেই একটা সাজানোর চেষ্টা করব, একটা বাঁধার চেষ্টা করব। আলোচনা চলতে চলতে কথাবার্তার মাঝখানে আমি বেশ কিছু প্রশ্ন তুলবো এবং একই সঙ্গে আলোচনা চলাকালীন সময় সেই প্রশ্নগুলোর প্রবাবল উত্তর কি হতে পারে সেইগুলোর দিকেও একটা যাওয়ার চেষ্টা করব। আসলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, রোগের ইতিহাস, এখানে ছোট ছোট ইনসিডেন্ট, ছোট ছোট ঘটনাক্রম অনেক সময় খুব বড়সড় ভূমিকা পালন করে। আহ এখন আপনারা যদি বলেন যে কেন এত বড় কথা বলছি, আহ আহ সেটা মূল প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট ইনসিডেন্ট দিয়ে শুরু করব, যেহেতু ঘটনাক্রমের প্রসঙ্গ এখানে আসলো। আহ আমি চলে যাব ঊনবিংশ শতাব্দীতে বাংলায়। বাংলায় তখন নবজাগরণের জোয়ার আসছে, এবং আমি একটি পার্টিকুলার চিঠি আহ, দিয়ে উল্লেখ করব, আমার আলোচনা শুরু করব। যেই চিঠিটি পাঠাচ্ছেন আমাদের বাংলায় নবজাগরণেরই অন্যতম পথিকৃৎ, প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, তিনি একটা মস্ত বড় কাণ্ড করে ফেলছেন। সেই কাণ্ডটা হচ্ছে এরকম, তিনি একটি চিঠি লিখছেন, বেশ একটা বড়সড় চিঠি। সেই চিঠিটি তিনি লিখছেন সেই সময়কার লন্ডনে মেডিকেল কলেজে প্র্যাকটিস করা ডাক্তার প্যাটারসন সাহেব বলে একজন ভদ্রলোককে। এবং তিনি সেই চিঠিতে কি লিখছেন, সেই চিঠির বয়ান যদি আমরা ভালো করে দেখি, তিনি একটাই বয়ান অবশ্যই, সেই বয়ানে তিনি লিখছেন যে তিনি ভারত থেকে প্যাটারসন সাহেবকে 10টি মানুষের মাথার খুলি, হিউম্যান স্কাল, তিনি পাঠাচ্ছেন। এবং তিনি চিঠিতে এটাও জানিয়ে দিতে ভুলছেন না যে যদি গবেষণার জন্য প্যাটারসন সাহেবের আরো মাথার খুলির প্রয়োজন হয় তাহলে তিনি সেগুলো পাঠাতে পারেন, মাথার খুলি পাঠাতে কোনো অসুবিধা নেই। এখন এখানে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভারতবর্ষে এত ভালো ভালো জিনিস থাকতে কেন প্যাটারসন সাহেব শুধুমাত্র মানুষের মাথার খুলি কেন চাইলেন, বা রাজা রামমোহন রায়কে কেন ওই মাথার খুলি তিনি কেন পাঠালেন? এই প্রশ্নটার উত্তর আমাদের খুঁজতে হলে আমাদের একটু ফিরে তাকাতে হবে ইউরোপের ইতিহাসের দিকে।
ইউরোপের ইতিহাসে আমরা যদি কয়েক শতাব্দী পিছিয়ে যাই, তাহলে আমরা এটা খুব পরিষ্কারভাবে দেখতে পারবো যে হিউম্যান বডি, মানুষের মৃতদেহ সেখানে পাওয়ার একটা বড়সড় রকমের সমস্যা ছিল। হিউম্যান বডিকে সব্যবচ্ছেদ করা, তাকে কাটাছেঁড়া করা, সেখানে একটা সোশ্যাল ট্যাবু রাষ্ট্র কর্তৃক কিন্তু নিরূপিত ছিল। এবার এখানে একটা একটা ইনসিডেন্ট বলার লোভ আমি সামলাতে পারছি না, এবং আমি সেটা খুব মজার ইনসিডেন্ট, আমরা যখন পড়েছিলাম সেটা বেশ মজা লেগেছিল। এই সময় ইউরোপে ওই 16, 17, 15 সেঞ্চুরির এই সময়টায়, এটা মধ্যযুগ ধরে, ইউরোপে মৃতদেহ কিভাবে পাওয়া যাবে সেই প্রক্রিয়র করা নিয়ে একটা বড়সড় রকমের সমস্যা ছিল। কিন্তু সায়েন্সের অগ্রগতির জন্য, মেডিকেল সায়েন্সের বিশেষ করে অগ্রগতির জন্য একটা অবশ্যই মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করাটা প্রয়োজন হয়ে পড়েছিল। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে মৃতদেহগুলোকে প্রক্রিয়র করা হতো কিভাবে। আমাদের মনে রাখতে হবে, বাংলায় যাকে আমরা সব্যবচ্ছেদ বলছি, সেটাকে পারফর্ম করার জন্য সেই সময় একমাত্র ইউরোপে ফাঁসির আসামি যারা ছিলেন তাদেরকেই মেডিকেল কলেজগুলো থেকে হ্যান্ড ওভার করা হতো। এবং মাঝে মধ্যে এরকমও দেখা গেছে যে বডির কর্তৃত্ব কারা পাবে সেইটা নিয়ে মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে তুলকালাম মারপিট, বিস্তর চুলোচুলি। এবং আমরা দেখতে পারি যে ফাঁসির আসামি তাকে ফাঁসি দেওয়া হয়নি, প্রক্রিয়াগুলো চলছে। অলরেডি দুটো মেডিকেল কলেজ লাঠিসোঁটা, হকি স্টিক, ডান্ডা, পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কখন সেইটি মৃতদেহে পরিণত হবে, এবং তারপরে সেটা পাওয়ার জন্য তাদের আরেকটা লড়াই। এবং বলাই বাহুল্য, এর মাঝখানে যে কতগুলো মৃতদেহ পড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইউরোপে খুব মজাদার ভাবে, ইন্টারেস্টিং ভাবে এই সময় মৃতদেহ কারা পাবে এবং এই মৃতদেহকে প্রক্রিয়র করা, মৃতদেহকে অকুপাইড করা নিয়ে একটি স্বতন্ত্র পেশার জন্ম হয়ে যায়। এবং যাদের কাজটাই ছিল রাতের অন্ধকারে বিভিন্ন কবরখানা থেকে লাশগুলিকে তুলে মেডিকেল কলেজগুলোতে নগদে সেটা বিক্রি করে দেওয়া। ইউরোপে এই স্বতন্ত্র পেশাটির নাম ছিল আন্ডারটেকার। যারা ডাব্লিউডাব্লিউএফ দেখেন তারা এই নামটির সঙ্গে আমি নিশ্চিত পরিচিত। সুতরাং আবার সেই প্রসঙ্গক্রমে ফিরে আসি যে রামমোহন রায়ের এই যে মানুষের মাথার খুলি যখন পাঠাচ্ছেন, তখন প্যাটারসন সাহেব যে খুব খুশি হওয়ারই কথা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গেই আসবে বিখ্যাত ইতিহাসবিদ, আমরা যারা মেডিকেল হিস্ট্রি চর্চা করি, যারা সায়েন্সের ইতিহাসের চর্চা করি, তারা দীপক কুমারের কাজপত্রের সঙ্গে আমরা পরিচিত, প্রবাদ প্রতিম ঐতিহাসিক। সেই দীপক কুমার বারবার করে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইউরোপে এই কোর পেরিফেরি সবসময় একে অপরের সঙ্গে নির্ভরশীল ছিল। এখন এই যে দুটো ভারী ভারী শব্দ ইউজ করলাম, সেটা যদি খুব সহজে ভাব সম্প্রসারণ করে বলি, তার মানেটা এরকম হয়ে দাঁড়ায় যে কলোনির ওপর যারা উপনিবেশ করছে তারা কিন্তু একটা ব্যাপকভাবে সায়েন্সের অগ্রগতির জন্য, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জন্য কিন্তু ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। আহ কোর আর পেরিফেরির দ্বন্দ্বটাকে আমরা যদি এরকম ভাবে বুঝে নিতে পারি, তাহলে এই নির্ভরশীলতাটাকে যদি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তীকালের আলোচনা, পরবর্তীকালের যে কথাবার্তা, সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। আসলে ছোটবেলায় আমরা যখন মাস্টার মশাইদের কানমোলার ভয়ে মুঘল সম্রাটদের নাম কিভাবে মনে রাখতে হবে একটা টোটকা আবিষ্কার করেছিলাম। টোটকাটা আমরা সকলেই জানি, যে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধ। এবার ক্রোনোলজি তো আমাদের খুব পরিষ্কার হয়ে গেল যে কোন সম্রাট কার পরে কে কে সরিয়ে কে কে খুন করে আসছে, ভালো কথা। কিন্তু ওখানে যে একটি পার্টিকুলার শব্দ, সেই শব্দটা যে গুরুত্ব, সেইটা প্রশ্ন করতে আমাদের কেউ শেখায়। কি হতো যদি একটা গোটা এম্পায়ারের একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ একটা আননোন ফিভারে কাবু হয়ে যেত? কি হতো মোগল সম্রাটদের যে টেরিটরি, সেখানে একটা এপিডেমিক, কলেরা, প্লেগ মহামারী যখন আসতো? আহ সমস্যাটা হলো যে আমাদের এই আহ, যে কোভিড-19 পরবর্তীকালের যে সময়, আমরা আহ, রোগের ইতিহাস, আমরা মহামারীর ইতিহাসকে বারবার করে যেন ফিরে ফিরে তাকাচ্ছি। বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন মানুষরা আহ, এই রোগের সাথে বিভিন্ন ধরনের সাবজেক্টের যে আন্তঃসম্পর্ক, সেটা ছানবিন করে চলেছে। ইতিহাসের ছাত্র হিসাবে আমরা এটা বলতেই পারি বেশ জোরের সঙ্গে যে
পৃথিবী নামক যে এই ছোট্ট গ্রহটা, তার জীবৎকালে কিন্তু এতদিন পর্যন্ত মহামারী, এপিডেমিক্স, রোগ ব্যাধি কম দেখেনি। কিন্তু প্রশ্নটা বারবার ফিরে এসে এটা দাঁড়ায় যে ইতিহাস থেকে আমরা কি শিখলাম, বা আরো ভালো করে ইতিহাস থেকে কি আমরা আদৌ কিছু শিখেছি, বা ইতিহাস থেকে আমরা আদৌ কি কিছু শিখছি। এবার আমি একটু চলে যাব অন্য প্রসঙ্গে। আহ আজকের যে আমাদের মূল যে কথাবার্তা, যেটা নিয়ে এতগুলো কথা বলা হচ্ছে, আহ, এই রোগ, এপিডেমিক, মহামারী, বাংলায় আমরা করছি মহামারী, অনেক সময় এটা ইতিহাসের মূল গতি প্রকৃতিটাকে একেবারে দুমড়ে মুচড়ে চেঞ্জ করে দিচ্ছে, একটা প্যারাডাইম শিফট ঘটাচ্ছে। রোগ মহামারী অনেক সময় একটা নির্দিষ্ট ভূখণ্ড, একটা নির্দিষ্ট অঞ্চলের গোটা মানচিত্রটাকে বদলে দিতে পারে। একটা ইতিহাসের গোটা ডিসকোর্সকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা একটা রোগ বা মহামারী রয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে এইটা সম্ভব, বা কি হতে পারে এটা নিয়ে। কয়েকটা উদাহরণের সাহায্যে যদি আমার বক্তব্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথম উদাহরণ যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে এই যে যে রোগ ব্যাধির কথা বলছি, মহামারীর কথা বলছি, প্যারাসাইটস এর কথা বলছি, জীবাণুর কথা বলছি, এগুলো একটা গোটা উপমহাদেশের মানচিত্রটাকে কিভাবে বদলে দিতে পারে, তার সব থেকে বড় উদাহরণ হয়তো হচ্ছে আমেরিকা। আমেরিকার ইতিহাস যদি আমরা বারবার করে একটু ফিরে তাকাই, আমেরিকার ইতিহাসের যে পুরানো পেজগুলো সেগুলো যদি একটু উল্টে পাল্টে দেখি, সিভিলাইজেশন একদম যখন তার ইতিহাসের ইয়েটা গোড়াপত্তন হচ্ছে, এবং ইতিহাসের গোড়াপত্তন যখন হচ্ছে, শুরুটা আমরা বলতেই পারি যে 1492 সাল বিখ্যাত। 1492 সালের ক্রিস্টোফার কলম্বাস এবং তার যে সাঙ্গপাঙ্গরা আহ একটা নতুন দেশ আবিষ্কারে বেরিয়ে পড়লো। একটা নতুন দেশ তারা আবিষ্কার করলো, নিউ ওয়ার্ল্ড, আমেরিকা পরবর্তীকালে যার নাম হবে। সেই ইতিহাসটা কি এতটাই সোজা ছিল, এতটাই কি সহজবোধ্য ছিল? মনে হয় না। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা তে পদার্পণ করছে, পরবর্তীকালে শয়ে শয়ে জাহাজে জাহাজে করে আরো আরো ইউরোপ থেকে প্রচুর মানুষজন সেখানে আসবেন। এরা কি শুধুমাত্রই এসেছিলেন? একটা জাহাজে করে একটা কি ফিজিক্যাল মুভমেন্ট কি হয়েছিল? মনে হয় না। ক্রিস্টোফার কলম্বাস এর আমেরিকা আবিষ্কার এবং তার পরবর্তীকালের গোটা কয়েক দশকের মধ্যেই এই জাহাজে করে আসতে থাকে নিত্য নতুন ভাইরাস, নিত্য নতুন জীবাণু, নিত্য নতুন প্যারাসাইট, এবং নিত্য নতুন মারণ রোগ। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের আননোন ডিজিজ, যেগুলোর কথা কেউ জানতো না। এর ফলাফলটা কি হলো? এর ফলাফলটা হলো মারাত্মক। এই নতুন নতুন ধরনের রোগ, এই নতুন নতুন ধরনের নিউ ওয়ার্ল্ডের মানুষদের সঙ্গে যেগুলো আগে পরিচিত ছিল না, সেগুলো একে একে দানা বাঁধতে শুরু করলো, এবং এখানকার দেশজ নেটিভ কমিউনিটির মধ্যে সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে যেতে শুরু করলো। আহ এতদিন পর্যন্ত আমেরিকায় মানুষজনদের কাছে, নেটিভ কমিউনিটির কাছে, তারা জানতেন না কলেরা কাকে বলে, তারা জানতেন না প্লেগ কাকে বলে, তাদের কাছে অজানা ছিল ইয়ালো ফিভার কি, তাদের কাছে অজানা ছিল টিউবারকুলোসিস খায় না মাথায় দেয়। অল্প কয়েকদিনের মধ্যে, কয়েক দশকের মধ্যে আমেরিকার জনসংখ্যার একটা বড় অংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এই নতুন ধরনের রোগগুলোর দ্বারা। এই গোটা প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কলম্বিয়ান এক্সচেঞ্জ, এবং এই বিষয়ে একটি চমৎকার বই, যারা আমরা মেডিকেল হিউম্যানিটিজ এর চর্চা করি তারা এই বইটির সঙ্গে সুপরিচিত। বহু ক্ষেত্রে বইটি সাইটেড হয়। আলফ্রেড ক্রসবির লেখা সেই বিখ্যাত বই দ্য কলম্বিয়ান এক্সচেঞ্জ, বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্সেস অফ 1492, বিখ্যাত বই। আমরা যদি একইভাবে আমেরিকা থেকে সরে এসে আমাদের দৃষ্টিটা, আমাদের নজরটা এবার যদি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইতিহাসের দিকে একটু ঘোরাই, তাহলেও আমরা দেখতে পারবো সেখানে এক প্রতিচ্ছবি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ইতিহাস কেউ যদি ঘাটেন তাহলে দেখতে পারবেন এখানকার ইতিহাস শুরু হচ্ছেন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমি বলে নেওয়া ভালো, যে হোয়াইট সেটেলার কলোনি হিসাবে এটা শুরু হয়েছিল। এবং এখানেও আমরা দেখতে পারবো আমেরিকার মতো খুব অল্প সময়ের মধ্যেই নতুন ধরনের এপিডেমিক্স, নতুন ধরনের জীবাণু, নতুন ধরনের প্যারাসাইট এখানকার মানুষদের মধ্যে ছেয়ে ফেলে, এবং এখানকার মানুষদের একটা বড় অংশ মৃত্যু মুখে পতিত হয়, ধূলিসাৎ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এবং এই ইতিহাস আমরা কিন্তু জানি না।
আলফ্রেড ক্রসবি 1970-এর দশকে যখন কলম্বিয়ান এক্সচেঞ্জ লিখছেন, তার পরে পরেই তার এই গবেষণা করা শুরু হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তিনি একটি মারাত্মক সুদূরপ্রসারী, খুব ইম্প্যাক্টফুল একটা বই লেখেন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম, বায়োলজিক্যাল এক্সপেনশন অফ ইউরোপ। এবং এখানে তিনি খুব জোরের সঙ্গে দেখান যে শুধুমাত্র আমেরিকায় যখন কলম্বাস আসছে সেখানকার তাইনো কমিউনিটি 90% নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, শুধু সেটাই নয়, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইতিহাসেও এখানকার মাউরি জনসংখ্যা, সেই মাউরি জনসংখ্যার একটা বড় অংশকে জাস্ট মৃত্যুর খাদে ঠেলে দেওয়া হচ্ছে এই এপিডেমিক, এই বীজাণু, এই প্যারাসাইটস এর ওপর তাদেরকে চাপিয়ে দিয়ে, জোর করে, বলপূর্বক। এ তো গেল একটা উদাহরণ, কিন্তু এই উদাহরণটাই কিন্তু শেষ কথা নয়। রোগ মহামারী যে ইতিহাসের গোটা ডিসকোর্সটাকে চেঞ্জ করে দেওয়ার একটা খুব বড়সড় ক্ষমতা রাখে, তার সব থেকে বড় উদাহরণ যদি আমরা পেতে ইচ্ছা করি, তাহলে আমাদের ফিরে যেতে হবে মধ্যযুগের ইউরোপে। আমরা জানি যে মধ্যযুগের ইউরোপে যে অর্থনৈতিক কাঠামো যেটা ছিল, আমরা ছোটবেলায় সবাই পড়েছি যে একটা থ্রি স্ট্রাকচারাল সিস্টেম, যেটাকে ফিউডালিজম বাংলায় আমরা করছি, সেটাকে সামন্ততন্ত্র। এবং সেই সামন্ততন্ত্রটাকে যদি খুব সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটার একদম প্রথমে থাকছেন হচ্ছেন ফিউডাল লর্ড, মাঝখানে মধ্যস্বত্বভোগী, এবং তার তলায় থাকছেন অবশ্যই সাধারণ খেটে খাওয়া মানুষ, সার্ফ। এটা এটা খুব সোজা করে সামন্ততন্ত্রের একটা সংজ্ঞা বললাম, যদিও এর মাঝখানে অনেক জটিল জটিল তত্ত্ব রয়েছে। কিন্তু যেটা বলার চেষ্টা করছি বা যেটা একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই যে থ্রি স্ট্রাকচারাল সিস্টেম, যেটা ইউরোপে যুগ যুগ ধরে অপরিবর্তনীয় ছিল, যুগ যুগ ধরে স্ট্যাটিক ছিল, এই প্রবাহটা চলে আসছিল, এতে প্রথম বড়সড় আঘাত হানে বোধহয় আমাদের ইউরোপে, যে আমরা জানি সবাই সুপরিচিত ব্ল্যাক ডেথ, বাংলায় আমরা এটাকে বলছি কৃষ্ণ মৃত্যু। যেটা কাজের কাজ হলো সেটা হচ্ছে ইউরোপে ব্ল্যাক ডেথের ফলে প্রায় ইউরোপের জনসংখ্যার 2/3 নিশ্চিহ্ন হয়ে যায়, মারা যায়। ইম্পর্টেন্টলি, খুব গুরুত্বপূর্ণ ভাবে, যারা এই সময় বেঁচে থাকে তাদের গুরুত্ব বাড়তে থাকে, এবং একই সঙ্গে গুরুত্ব বাড়তে থাকে জমির। এবং এইটা বললে খুব একটা ভুল বলা হবে না, ইউরোপে ব্ল্যাক ডেথের সূত্র ধরেই একে একে চেন রিয়াকশনের মতো আসতে থাকে নানান ধরনের ঘটনা প্রবাহ। এই ঘটনা প্রবাহের মধ্যে আমরা পাবো ইংল্যান্ডে আর কিছুদিন পরেই পুটিং আউট সিস্টেম চলে আসবে। মানুষজন, ইউরোপের মানুষজন হই হই করে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ করতে, কলোনি করতে বেরিয়ে যাবে। এবং খানিকটা এর সূত্র ধরেই আমরা আস্তে আস্তে ইউরোপে ক্যাপিটালিজম আসার পথ, পুঁজিবাদের উত্তরণের পথ, একটা হদিশ আমরা কিন্তু এই সময় পাবো। এ তো গেল যে বাইরের দেশের কথা, ইউরোপের কথা, কিভাবে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে একটা রোগকে কেন্দ্র করে। আমাদের ভারতবর্ষের ইতিহাসেও কি রোগ মহামারী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যদি সেটা আবার একটু বুঝে নিতে চাই। আসলে ভারতবর্ষের ঔপনিবেশিকতাকে বুঝতে, কলোনিয়ালিজমের পুরো গোটা প্রসেসটাকে বুঝতে, হয়তো কোথাও না কোথাও আমাদের রোগ মহামারীর ইতিহাসকে বুঝতে হবে। রোগ মহামারীর ইতিহাস বোঝা ছাড়া আমরা হয়তো কলোনিয়ালিজমের যে প্রক্রিয়াটা, কলোনিয়ালিজমের যে ব্যাপ্তিটা, কলোনিয়ালিজমের যে গভীরতাটা, সেটা হয়তো বুঝতে পারবো না যদি না আমরা রোগ মহামারীর ইতিহাসটাকে না জানি, না পড়ি, না বুঝতে চেষ্টা করি। উম একজন এই সময়কার 19th সেঞ্চুরির সাহেব ছিলেন, সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া, লর্ড মল্লে। ইতিহাসের লোকেরা তার নাম জানি। এই লর্ড মল্লে সাহেব উল্টাপাল্টা কমেন্ট করার জন্য সুবিখ্যাত ছিল। লর্ড মাল্লে সাহেব একবার খুব খেদের সঙ্গেই না মজা করে বলেছিলেন আমি জানি না, ওনার স্টেটমেন্টটা ছিল এরকম যে ভারতবর্ষে সমস্ত কিছু ভালো, একমাত্র দুটো জিনিস খুব খারাপ। একটা হচ্ছে এখানকার হট ক্লাইমেট, গরম আবহাওয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই নেটিভরা। এবার মজা হলো যে লর্ড মল্লের এই বক্তব্য যেন অনেক কিছু অনুরণিত করে, প্রতিধ্বনিত করে। কি সেটা? আসলে ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হচ্ছে, ব্রিটিশ শাসনের যখন গোড়াপত্তন হচ্ছে, তখন সেই ব্রিটিশ শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রধান বাধা ছিল এই আবহাওয়া, যেটাকে লর্ড মডলে হট ক্লাইমেট বলছে। এবং এই যে যে রোগ ব্যাধি, এই মহামারী, বিভিন্ন ধরনের এপিডেমিক্স ইংরেজদেরকে নানানভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে। আমরা যে ছোটবেলায় আমাদেরকে যেটা পড়ানো হয় ইতিহাসে, দুলে দুলে আমরা পড়ি যে
1757 সালে পলাশির যুদ্ধ হইল, এবং পলাশির যুদ্ধের পর পটাপট পটাপট করে ইংরেজরা আমাদেরকে হারিয়ে দিল। 1764 সালে আমরা আরেকবার বাড়ি খেলাম, দেওয়ানি ঠেওয়ানি এইসব হলো, এবং 1818 সালের মধ্যে, হ্যাঁ অবশ্যই পাঞ্জাব ছাড়া, সমগ্র ভারতটাই আস্তে আস্তে তারা দখল করে। কিন্তু এই প্রসেসটা কিন্তু এতটাও সোজা হয়নি। প্রসেসটার পথে প্রধান বাধা ছিল আরেকবার করে এপিডেমিক্স। কারণ ব্রিটিশ সেনাবাহিনীর এর মধ্যে কলেরা ছড়িয়ে যাচ্ছে, প্লেগ ছড়িয়ে যাচ্ছে, এম্পায়ার উইক হয়ে যাচ্ছে, এই ভয়টা তাদের একেবারে প্রথম থেকেই কাজ করেছে। একটা মজার ইনসিডেন্ট বলবো, খুব মজার। আহ পার্ক স্ট্রিটে, যদি আপনারা কেউ কোনোদিন যান পার্ক স্ট্রিটের সেমিট্রিতে, সেইখানে আহ আপনারা দেখতে পারবেন সারি সারি ভাবে কবরখানা গুলো রয়েছে, এবং বিভিন্ন ধরনের কথাবার্তা সেখানে লেখা রয়েছে। আজ থেকে ঠিক 100-150 বছর আগে ইংরেজরা ওই পার্ক স্ট্রিটের ওই জায়গাটিতেই সমবেত হতেন, এবং সমবেত হয়ে তারা হাউ হাউ করে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেন। তার কারণটা কি? তার কারণটা খুব মজার। কারণ হচ্ছে তারা একে অপরকে কনগ্রাচুলেট করতেন এই বলে যে তারা এই 1 বছরে মারা যায়, এই 1 বছরের হট ক্লাইমেট সহ্য করে, প্রাচ্যের এই এপিডেমিক রোগ ব্যাধিকে অতিক্রম করে তারা এখনো বেঁচে আছেন। সুতরাং বেঁচে থাকাটা একটা বড় জিনিস। তাই তারা নিজেদেরকে হ্যান্ডশেক করা, কান্নাকাটি করা, এই সমস্ত নানান ধরনের কাণ্ড কারখানাগুলো করতেন। আপনারা যদি পার্ক স্ট্রিটের সেমিট্রিতে ওই ফলকগুলো ভালো করে দেখেন, সেখানে দেখতে পারবেন একেবারে 4 মাসের শিশু থেকে 18 বছরের যুবক, 40 আমলা সেখানে সারি সারি ভাবে শুয়ে আছেন, এবং অনেকাংশেই রোগের কারণটা হচ্ছে কলেরা, নয় প্লেগ, নয় হচ্ছে আননোন ফিভার, কোনো অজানা জ্বর। আমার মনে হয় এগুলোকে একটু তলিয়ে ভাবার কিন্তু এখন সময় এসেছে। যে কথাটা বারবার করে বলছিলাম, যে রোগ মহামারী এই সেনাবাহিনীর মধ্যে যদি ঢুকে যায় তাহলে একটা মারাত্মক রকমের কাণ্ড কারখানা হতো। উদাহরণ এমনও আছে, কলোনিয়াল ডকুমেন্টস গুলো যদি ন্যাশনাল আর্কাইভস থেকে একটু পড়াশোনা করা যায় তাহলে দেখা যাবে যে আহ ব্যারাকে নতুন ধরনের রোগ আসছে, ব্যারাকটা একের পর এক ব্যারাক নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ব্রিটিশ মিলিটারিদের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আহ এবং এই কথাটা বলা দরকার যে 1800 সালের আগে এবং তারপরেও যদি আমরা বলি, যে কটা যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেটা মারাঠাদের সঙ্গে যুদ্ধ হোক, সেটা হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে পেনিট্রেশন যে প্রক্রিয়াগুলোর জন্য যে সমস্ত যুদ্ধ টুদ্ধ গুলো হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে গোলাগুলি, কামানের আঘাত, ঢাল তরোয়ালের আঘাতের থেকে যে সংখ্যাটা না মারা গেছে, তার থেকে হয়তো অনেক অনেক বেশি সংখ্যায় মানুষ, সেনাবাহিনী মারা যাচ্ছে, নয় কোনো জ্বরে ভুগে, নয় কোনো কলেরায়, নয় কোনো এপিডেমিক সেই সময় হয়েছে সেটা। আমরা যদি একটু স্প্যানিশ ওয়ারের দিকে তাকাই, স্প্যানিশ ওয়ারের যদি ইতিহাসটা একটু ভালোভাবে ঝালিয়ে নিই, তাহলেও সেখানে দেখতে পারবো যে স্প্যানিশ ওয়ার যখন হচ্ছে সেখানে ম্যালেরিয়া, মশা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মারিয়া স্পেনোজার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, পুনাম বালার বই, বায়োমেডিসিন অ্যাজ এ কন্টেস্টেড সাইট, আপনারা কেউ যদি চান সেই লেখাটি পড়তে পারেন। অসম্ভব অসম্ভব চমৎকার লেখাটা, যে কিভাবে রোগ শেপ করছে, রিশেপ করছে একটা পুরো গোটা গোটা প্রসেসকে। এখন প্রশ্ন আসে যে তাহলে যে এই যে যে স্বাস্থ্যবিধি গঠিত হয়েছিল, আমাদের যে একটু সভ্য করার চেষ্টা করা হচ্ছিল, বিভিন্ন ধরনের যে মেডিকেল ডেভেলপমেন্টের কথা আমরা ব্রিটিশ পিরিয়ডে পড়ি, তাহলে সেটা সবই কি ফেলনা? অনেক সময় তবে এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে অনেক সময় ব্রিটিশদের যে মেডিকেল পলিসি যেগুলো তৈরি হয়েছে, মেডিকেল যে ডেভেলপমেন্ট গুলো যেগুলো করা হয়েছে, পাবলিক হেলথ, যদিও এটাকে কতটা পাবলিক বলা যায় আমি জানি না, কারণ সবটাই ব্রিটিশ সেনাবাহিনীকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেনাবাহিনীকে কিভাবে রোগ মহামারী প্রকোপ থেকে বাঁচানো যায়, তার আঙ্গিকেই ঢেলে কিন্তু একটা সাজানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং খানিকটা এই সূত্র ধরেই আমরা দেখব সেনাবাহিনীতে সুরক্ষিত রাখার জন্য ভেনারেল ডিজিজ অ্যাক্ট আসছে, এবং এরিকা ওয়ার্ল্ডের বিখ্যাত একটা বই ভাইস ইন দ্য ব্যারাক, আপনারা একটু চাইলে পড়তে পারেন, অসম্ভব ভালো বই। সেইখানে খুব পরিষ্কার করে এটা দেখানো হচ্ছে যে ভেনারেল ডিজিজ অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সেনাবাহিনীর মধ্যে যাতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বিভিন্ন ধরনের যৌন রোগ, গনোরিয়া, এসটিডি, এগুলো যাতে ছড়িয়ে পড়তে না পারে, আলাদা করে অ্যাসাইলাম
গঠনের একটা প্রক্রিয়ার চিন্তা ভাবনা শুরু হচ্ছে, এবং সেখানে জোর করে মানুষদেরকে আটকে রাখা, তাদেরকে এক জায়গায় করে রাখার একটা প্রক্রিয়া, একটা ভাব একটা শুরু হচ্ছে। এই প্রসঙ্গে মনে পড়বে একটা বিখ্যাত সেই সময়কার ইনসিডেন্ট গুলোর কথা। সেই সময় বছরে বছরে যে কুম্ভ মেলা হচ্ছে, হরিদ্বারের মেলা হচ্ছে, সেখানে ইংরেজ সরকার অযাচিতভাবে হস্তক্ষেপ করা শুরু করছে, 1857 সালের আগে অবশ্যই। সেখানে ওই হরিদ্বারের মেলা, কুম্ভ মেলায় যাতে কোনো রকম ভাবে কলেরা, প্লেগ ইত্যাদি ছড়িয়ে পড়তে না পারে, জোর করে করে পুণ্যার্থীদের রুট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। জোর করে করে তাদের রেলে একটা নির্দিষ্ট ছোট্ট কামরার মধ্যে গাদাগাদি করে তাদেরকে সস্থানে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু করা হচ্ছে। আহ এবার যদি আবার আমরা সেই ক্লাইমেটের কথায় ফিরে আসি, জলবায়ুর কথায় ফিরে আসি, তাহলে আমরা এটা পরিষ্কার করে বুঝে নিতে আমাদের কোনো অসুবিধা হয় না যে এই ক্লাইমেট, এই রোগ, এই মহামারী শাসক এবং শাসিতদের মধ্যে একটা বিস্তর ব্যবধান রচনা করেছিল। এবং গোটা ঊনবিংশ শতাব্দী ধরেই খুব ইম্পর্টেন্টলি আহ এইটা বলা হচ্ছিল যে শাসকরা মনে করতো যে এরকম একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হতো যে প্রাচ্য মানেই অন্ধকার, এবং প্রাচ্য মানে ভারতবর্ষের লোকেরা অত্যন্ত পাজি, তারা কোনো স্বাস্থ্যবিধি মানে না, কোনো কোড অফ কন্ডাক্ট এখানে নেই, এখানে মানুষরা হাইজিনিক নয়, ফলে রোগ এখানে যে ছড়াবে এটাই তো স্বাভাবিক। এবং পরবর্তীকালে যখন এশিয়াটিক কলেরা আসবে, এশিয়াটিক কলেরার পর যখন বিভিন্ন জায়গায় স্প্রেড করে যাবে এবং যার উৎস ধরা হবে ভারত থেকেই, এই ধরনের যে ধ্যান ধারণা যে প্রাচ্য মাত্রই ডার্ক, প্রাচ্য মাত্রই অস্বাস্থ্যকর, ওরিয়েন্টালিজমের যে বিখ্যাত তত্ত্ব, সেইগুলো বারবার করে আরেকবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া চেষ্টা করা হবে। এবং এই মনে করিয়ে দেওয়া হবে অনেক সময় খুব তির্যক ভাবে। লর্ড মল্লে যে একাই ভারতীয়দেরকে অ্যাটাক করতো এমনটা নয়। লর্ড মল্লের মতো আরেকজনও সাহেব ছিলেন যিনি তার কথাবার্তার জন্য খুব বিখ্যাত ছিলেন। 1837 সালে রেনাল্ড মার্টিন বলে একজন সাহেব, তিনি একটি বই লিখেছিলেন নোটস অন মেডিকেল টোপোগ্রাফি বলে। সেই বইটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ভারতীয়রা অস্বাস্থ্যকর, বাঙালিরা অস্বাস্থ্যকর, এখানকার রোগ প্রতিরোধ এটা হচ্ছে ভারতীয়দের হচ্ছে এটা আতুর ঘর, এই বেঙ্গল। এবং তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে লেখায় ফুটে উঠেছিল ঘৃণা, ফুটে উঠেছিল অবজ্ঞা, এবং ফুটে উঠেছিল কিভাবে এখানকার রোগ সারা বিশ্বকে রাতের ঘুম কেড়ে নিচ্ছে। শুধু রোগের কথা বলেই তিনি ক্ষান্ত হয়েছিলেন এমনটা নয়, তিনি বাঙালিদের গানের প্রশংসাও খুব করেছিলেন। এবং সেই প্রশংসার মধ্যে একটি ছিল যে বাঙালিরা যখন গান করে তখন পাগলা হাতির কান মুলে দিলে যেরকম শব্দ হয়, বাঙালিরাদের গানের গলাও হচ্ছে সেরকম, সেরকম ভাবেই তারা আর কি চর্চা করে আর কি, যদি এটা অন্য প্রসঙ্গ আর কি। কিন্তু আমরা যেই কথাটা বারবার আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেটা হচ্ছে যে খুব চালাকির সঙ্গে এই সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল যে ঠিক কিভাবে ভারতীয়রা অনুন্নত, আমাদের ঠিক সিভিলাইজড আমরা নই, এই কথাগুলো বলার সাথে সাথে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছিল যে সিভিলাইজিং যে মিশন, উন্নত করার যে মিশন, সেটা তোমরা যদি না করতে চাও আমরা কান ধরে তোমাদেরকে করব। সেটার জন্যই কলোনিয়াল রুল তোমাদের পক্ষে মঙ্গলকর। কলোনিয়াল রুল তোমাদের পক্ষে মঙ্গলকর কারণ হচ্ছে তোমরা ডার্ক, আমরা আস্তে আস্তে তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাব। এইভাবে ইংরেজ শাসন তাদের নিজেদের যে লেজিটিমাইজেশনের যে প্রক্রিয়া, সেটার যে বাঁধুনি, সেটা আস্তে আস্তে কিন্তু শক্ত করতে শুরু করেছিল এই মেডিকেল হিস্ট্রি মধ্যে দিয়ে, এই মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, রোগ ব্যাধির যে রিপ্রেজেন্টেশন, প্রাচ্যের যে রিপ্রেজেন্টেশন, তার মধ্যে দিয়ে। আমি অনেকটাই বললাম, আমি আস্তে আস্তে এবার আমার বক্তব্যকে গোটানোর একটা চেষ্টা করব। যে আহ রোগের একটা আঙ্গিক তো আমরা আলোচনা করলাম। আহ অনেক সময় রোগ কি একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার হতে পারে না? ইতিহাসে কি তার নজির নেই? অবশ্যই আছে। রোগের এই আঙ্গিকটা নিয়ে আমি বেশ কিছুদিন হলো একটু লেখাপড়ার চেষ্টা করছি। একটা তো আমি বললাম যে কিভাবে কলম্বিয়ান এক্সচেঞ্জের ফলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিভাবে রোগের দ্বারা একটা গণহত্যা একটা সংগঠিত হয়েছে, সেই ইতিহাসটা আমরা জেনেছি। আমরা আরো কিছু চমৎকার এবং মারাত্মক কিছু আরো ইনসিডেন্টের কথা বলবো, তাহলে বিষয়টা আরো 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 পরিষ্কার হবে আপনাদের কাছে।
আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টায় মাঝখানে যদি জার্মানির ইতিহাসের দিকে তাকাই, জার্মানির ইতিহাসে এই সময় বেশ কিছু কমিউনিটির লোককে পুড়িয়ে মারা হবে। আহ তাদের দোষটা কি ছিল? তাদের দোষটা ছিল এটাই যে এরকম একটা প্রচার করা হয়েছিল যে এই পার্টিকুলার কমিউনিটির মানুষরা প্লেগের বাহক, প্লেগ রোগের জীবাণু এরা নিয়ে আসে এবং আমাদের যে জার্মানরা তাতে প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বলাই বাহুল্য, আপনারাও আজ করতে পারছেন যে এই কমিউনিটি কারা। এই কমিউনিটির লোকেদেরকে আমরা বলছি জিউস। এই জিউসদেরকে সাংঘাতিক ভাবে সেই সময়কে পুড়িয়ে মারা হয়েছে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানিতে ইহুদি নিধনের যে ব্লু প্রিন্ট, সেইটার প্রক্রিয়া কিন্তু একটা রোগকে দিয়ে কিন্তু কানেক্ট করে দেওয়া হচ্ছে কি সুন্দরভাবে, সুচারুভাবে। আপনারা যদি এবারের অস্কার যেটা পেয়েছেন জোন অফ ইন্টারেস্ট দেখেন, তাহলে দেখতে পারবেন যে ইহুদি নিধনের যে প্রক্রিয়া সেটা কি চরম পর্যায়ে যেতে পারে। জোন অফ ইন্টারেস্ট এবারে অস্কার যেটা পেয়েছে নন ইংলিশ ক্যাটাগরি সিনেমা, সেখানে শুধুমাত্র জার্মানির ইতিহাসের কথা যদি বলি, আর একটা ইনসিডেন্টের কথাও আমাদেরকে বলতে হবে। জার্মানিতে এই সময় টিউবারকুলোসিস কে নিয়ে একটা মারাত্মক রকমের বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। টিউবারকুলোসিস নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখাপড়া করেছি। আমার নিজের পিএইচডির গবেষণার কাজ ছিল ঔপনিবেশিক বাংলায় যক্ষ্মা রোগের যে অগ্রগতি, দ্য সাইলেন্ট কিলার টিউবারকুলোসিস ইন কলোনিয়াল এন্ড পোস্ট কলোনিয়াল বেঙ্গল, এই বিষয়। তো জার্মানির ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই 30-40-এর দশকের কার পর্বে টিউবারকুলোসিসের ইতিহাস যদি না বলি তাহলে এই আলোচনা হয়তো অসম্পূর্ণ। খুব যদি ছোট করেও এই কথাটা বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই সময় জার্মানিতে যে সমস্ত রোগীরা টিউবারকুলোসিসে আক্রান্ত হচ্ছেন, যে সমস্ত মানুষেরা টিউবারকুলোসিসে তারা তাদের সংক্রামক বলে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, কারণ আমাদের মনে রাখতে হবে এই সময় এক্স রে আবিষ্কার হয়ে গেছে। ফলে এই সমাজের যত তাদের চোখে অকর্মণ্য, অপদার্থ, ফিজিক্যালি উইক, তাদেরকে স্থান হচ্ছে গ্যাস চেম্বারে, তাদেরকে পাঠানো হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে, এবং তাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় জানানোর একটা প্রক্রিয়াও এই সময় রোগকে কেন্দ্র করে শুরু হচ্ছে। আমরা যদি আমেরিকার ইতিহাসের দিকে আরেকবার চলে আসি, 20th সেঞ্চুরিতে আমরা আরো চমৎকার জিনিস দেখতে পারবো। আমেরিকায় রিফিউজি প্রবলেম চরম আকার ধারণ করবে 20th সেঞ্চুরিতে, আমরা জানি। এবং সেখানে খুব সুন্দরভাবে আফ্রিকান আমেরিকান ব্ল্যাকদেরকে বলা হবে যে এরা হচ্ছে আসল রোগের উৎস, সুতরাং এদেরকে সোসাইটি থেকে বার করে দাও, এদেরকে রেশিয়াল ডিসক্রিমিনেশন শুরু করো। ফলে আমেরিকার যাবতীয় সমস্যা, আমেরিকার যাবতীয় দুঃখ দুর্দশার জন্য এই সমস্ত মানুষদেরকে দায়ী করা হচ্ছে। এই সমস্ত মানুষদের এবং তাদের দ্বারা আনিত যে রোগ, এরকম একটা কষ্ট কল্পনা তারা এই সময় করে নিচ্ছিল। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে স্টেট কিভাবে ভয়ানক ভাবে অত্যন্ত চালাকির সাথে এই রোগগুলো জোর করে চাপিয়ে দিচ্ছে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে আরেকবার করে ফিরে যাই, মধ্যযুগের ইউরোপে আমরা দেখতে পারবো রোবস অফ অনার দেওয়া হচ্ছে, একটা পোশাক। অনেক সময় সেই পোশাকটার মধ্যে রাজারা স্মল পক্সের জীবাণু, কলেরা রোগের যে জীবাণু সেটা ভরে তার শত্রুপক্ষকে পাঠানো, এবং সেই শত্রুপক্ষ যদি ওই আলখাল্লাটি পরতেন তাহলে একেবারে ভবলীলা সাঙ্গ, অন্য কোনো কথা আর এখানে খাটতো না। এই বিষয়ে চমৎকার একটি প্রবন্ধ আমাদের যাদবপুরে মাস্টার মশাইরা আমাকে পড়তে দিয়েছিলেন। এত সুন্দর আর্টিকেল, এখনো আর্টিকেলটির নাম মনে আছে, রোজালিন ও হ্যানলুন লিখেছিলেন। প্রবন্ধটির নাম ছিল দ্য কিলার খিল্লাত। রোজালিন ও হ্যানলুন, দ্য কিলার খিল্লাত বলে একটি চমৎকার প্রবন্ধ। আহ মধ্যযুগের কথা বলার পাশাপাশি আমরা যদি একটু এখনকার সময়ও চলে আসি, আমি আলোচনা শেষ করব। এখনকার সময়ও যদি আমরা চলে আসি, দেখবো যে বায়ো ওয়ারফেয়ার একটা মারাত্মক লেভেলে এখন চলে গেছে। আমরা যদি ওই 60-70-এর দশকে ভিয়েতনামের দিকে ফিরে যাই, ভিয়েতনামের ইতিহাসের দিকে, সেখানে আমরা দেখবো যে অপারেশন অরেঞ্জের কথা বলতে হবে, এজেন্ট অরেঞ্জের কথা, যেখানে প্লেনের ওপর থেকে কেমিক্যাল ছড়িয়ে ভিয়েতনামের একটা লক্ষ লক্ষ বর্গ মাইল যে সবুজ জমি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, এবং সেখানকার মানুষদের একটা বড় সময় ধরে তারা প্যারালাইজড, তারা বিভিন্ন ধরনের রোগের শিকার হচ্ছে। বায়ো ওয়ারফেয়ার যে কতটা সাংঘাতিক ভাবে পর্যায়ে চলে যেতে পারে
অপারেশন অরেঞ্জ বা এজেন্ট অরেঞ্জ যাই নাম বলি না কেন, এটা হয়তো তার প্রকৃষ্ট উদাহরণ। একদম শেষ করার আগে উম, আহ, কয়েকটা কথা একটু বলে নিতে ইচ্ছা করছে যে আহ, আমাদের যে ইতিহাসটা পড়ানো হয় আহ, সেটা শুধুমাত্র কি খালি কয়েকটা ঘটনাক্রম, কয়েকটা পলিটিক্যাল ইভেন্ট, কয়েকটা ক্রোনোলজি? আমাদের মনে হয় এর বাইরে কিছু প্রশ্ন করার সময় হয়তো এখন আমাদের এসছে। অষ্টাদশ শতাব্দীতে রাংকে বলে একজন ঐতিহাসিক ছিলেন। তিনি ঐতিহাসিকদের বেশি পাকামো করা পছন্দ করতেন না। কেন বলছি? উনি বলতেন যে তথ্যটা ঠিক যেরকম ভাবে রয়েছে ঠিক সেরকম ভাবে প্রেজেন্ট করাই হলো ঐতিহাসিকের দায়িত্ব। ওটা নিয়ে কোনো কাটাছেঁড়া, ওটা নিয়ে কোনো মন্তব্য ঐতিহাসিকরা করতে পারে না। যদিও রাংকে নিয়ে পরবর্তীকালে অনেক সমালোচনা হয়েছে, কেন পারে না, এই পারে না। আমি একদম শেষ করব এই প্রসঙ্গেই আহ আন্দ্রেই প্লাতনভের কথা দিয়ে। আন্দ্রেই প্লাতনভ আপনারা জানেন যে আহ, আহ, রাশিয়ার অন্যতম একজন বিখ্যাত কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক তিনি ছিলেন। মজার কথা হলো 30-40-এর দশকে যখন সোভিয়েত রাশিয়া স্টালিনের সময় চলছেন, আহ সবকিছু সেখানে হ্যাপি, সবাই সুখের কল্পরাজ্যে বাস করছেন, তখন প্লাতনভ লিখে যাচ্ছেন একের পর একটা যুগান্তকারী রচনা, যেখানে কোনো হ্যাপি এন্ডিং নেই, যেখানে কোনো শেষ ভালো কিছু নেই। সেখানে আছে মানুষের দুঃখ দুর্দশা, সেখানে আছে মানুষের কষ্ট, সেখানে আছে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সমস্ত ঘটনাক্রম। সেটা আপনি যদি দা ফাউন্ডেশন পিট বলে তার যে বিখ্যাত যে উপন্যাস সেটাও দেখেন, আবার তার 2 বছর আগে যেটা প্রকাশিত হচ্ছে হ্যাপি মস্কো 1928, সেটাও যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো হ্যাপি এন্ডিং নেই। বলাই বাহুল্য সেই সময় প্লাতনভের রচনা ছাপা হয়নি, একটা খুব অল্প ছাপা হয়েছে। পরবর্তীকালে 1980-র দশকের পর থেকে, 70-80-র দশকের পর থেকে সোভিয়েত নাগরিকদের উদ্যোগে প্লাতনভের রচনা এক এক করে মানে আসে এবং সেখানে বাস্তব প্রতিচ্ছবি সোভিয়েত রাশিয়ার ফুটে উঠতে থাকে সাহিত্যের মাধ্যমে। এবার আস্তে আস্তে মানে যেটা পরিচিত হতে থাকে, যেটা বললাম যে সাহিত্যের মাধ্যমে একটা চলমান ইতিহাসের খোঁজ, সাহিত্যের মাধ্যমে একটা চলতে থাকা ইতিহাসের খোঁজ পাই। শেষ কথা বলবো, আমাদের দেশের এই চলমান ইতিহাসের যে প্রক্রিয়া, সেই চলমান ইতিহাসের প্রক্রিয়া আর যদি আমরা সত্যিকারের ইতিহাস জানতে চাই, সেই ইতিহাস কিন্তু রোগ ব্যাধি মহামারীর ইতিহাস ছাড়া সম্ভব নয়। মহামারীর ইতিহাসকে আমাদের জানতেই হবে, মহামারীর ইতিহাসকে আমাদের পড়তেই হবে। যদিও সেই যাত্রাটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, তবে এখনো আমি মনে করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ এই যাত্রাকে আরো সমৃদ্ধ করবে, আরো পরিপুষ্ট করবে। এই আশা রেখে আমি আমার আজকের যে সামান্য কথা বলা সেটা শেষ করছি। আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেউ যদি আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। প্রকাশ, আমি কি বেরোবো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, আমার বলা হয়ে গেছে প্রকাশ, আমি কি বেরোবো? একটু জয়েন করো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলো।
আহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নগুলো, শিওর শিওর শিওর। হ্যাঁ, আমি স্যার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একটা 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 একটাই বলবেন, অসুবিধা নেই তো? হ্যাঁ, প্রথম প্রশ্ন করেছে শাহাজুদ্দিন মোল্লা। মহামারীর ইতিহাস চর্চার পথিকৃৎ কাকে ধরা হয়? আহ এরকম ভাবে তো আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। মহামারীর ইতিহাস চর্চার পথিকৃৎ কাকে, হ্যাঁ, মহামারীর ইতিহাস চর্চার পথিকৃৎ কাকে ধরা হয়, এরকম ভাবে তো পার্টিকুলার কোনো একজনকে বলা যায় না। এই ডিসিপ্লিনটাকে, এপিডেমিক্স এর ইতিহাস চর্চা বলুন, মহামারী ইতিহাসের চর্চা বলুন, এই ডিসিপ্লিনটাকে অনেকেই সমৃদ্ধ করেছে। এবং এই প্রক্রিয়াটা শুরু হয়েছে 1990-এর দশক থেকে। আমরা যদি সাহেব সুবোধের কথা বলতে চাই, মানে আমি যাদের বই পড়ে বড় হয়েছি, ডেভিড আর্নল্ডের কথা বলতে পারি, আমরা মার্ক হ্যারিসনের কথা বলতে পারি। বাংলায় অরবিন্দ সামন্ত এই নিয়ে গবেষণা করেছেন। বাংলায় সুজাতা মুখার্জি, রবীন্দ্রভারতীর অধ্যাপিকা, আমাদের মাস্টার মশাই, তিনি এই বিষয়ে চর্চা করেছেন। আমার মাস্টার মশাই প্রফেসর মহুয়া সরকার কলকাতার আর যে এনভায়রনমেন্টাল যে পলিউশন, সেইটা নিয়ে তার সাম্প্রতিককালে বই রয়েছে। তো আমরা অনেকের কথা বলতে পারি এরকম করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন অধ্যাপক সত্যজিৎ দাশগুপ্ত করেছেন। পেশাদার ইতিহাস চর্চা দেশে বিদেশে কিন্তু এখন নানান পথে এবং পদ্ধতিতে প্রবাহিত হচ্ছে। সাবালটান ঐতিহাসিকদের চর্চায় রোগের ইতিহাস কিন্তু নানান রূপ পরিগ্রহ করেছে। এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন সত্যজিৎ বাবু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি ঠিকই বলেছিলেন যে সাবলটান হিস্ট্রির যে চর্চা, সেইখানে রোগ ইতিহাসের চর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেউ যদি প্রজিত বিহারী মুখার্জি ন্যাশনালাইজিং দ্য বডির ইন্ট্রোডাকশনটা পড়ে, সেখানেও খুব ভালোভাবে এইটা দেখেছেন। প্রজিত বাবুরই যদি ফার্স্ট চ্যাপ্টারটা কেউ দেখেন, ন্যাশনালাইজিং দ্য বডি, অত্যন্ত খুব ভালো চ্যাপ্টার। দ্য আননোন ডক্টরস বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেখানে আপনারা দেখতে পারবেন তামিজ খানের কথা। এই তামিজ খানকে নিয়ে বহু গবেষণা করা যায়। আর এছাড়াও রয়েছেন আরো বিভিন্ন ধরনের ডাক্তারদের কথা, যারা ইতিহাসের পাদ প্রতিবেশ সেরকম ভাবে আসেনি। আমার একটি সম্পাদিত বই রয়েছেন, বিজ্ঞানের ইতিহাস ও ভবিষ্যতের সন্ধান। সেখানকার ভূমিকায় আমি এদের সম্পর্কে দু এক চার কথা বলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে সাবালটান স্টাডিজ থেকে শুরু করে কিভাবে বিভিন্ন ধরনের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন গুলো একে অপরের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে এই রোগ মহামারী ইতিহাসের চর্চাটা আরো কতটা চমৎকার হতে পারে। তবে এই প্রক্রিয়ায় এখনো অনেক ফাঁকফোকর রয়েছে, এবং এই প্রক্রিয়া যদি ভবিষ্যতে আরো পরিপুষ্ট করা যায়, তাহলে আরো ভালো হবে। আমার কাছে গবেষণা করছেন জগন্নাথ দালাল। ও বাঁকুড়ার যে পাবলিক হেলথ, সেই বিষয়ে গবেষণা করছেন। ও কিন্তু দেখানোর চেষ্টা করছে যে কিভাবে এই সমস্ত যে বাঁকুড়ার যে সমস্ত অঞ্চলগুলো নানান ধরনের ইনস্টিটিউশনের কথা, আননোন মানুষদের কথা, এইভাবেও তার গবেষণা কিন্তু উঠে আসছে। তো এইভাবে কিন্তু ডিসিপ্লিন পরিপুষ্ট হচ্ছে বলতে পারি। ধন্যবাদ সত্যজিৎ। স্যার, পরবর্তী প্রশ্ন শশী চৌধুরী করেছেন। ঔপনিবেশিক যুগের আগের ভারতের রোগ মহামারীর ইতিহাস চর্চা কে কে করেছেন বা কি কি কাজ হচ্ছে, এ সম্পর্কে যদি কিছু বলেন। হুম। ঔপনিবেশিক যুগের আগে রোগ মহামারী ইতিহাস চর্চা হয়েছে। উম, আমরা যদি আহ, আহ, ওয়াল্টার আর্নেস্ট অন্য বিষয়ে কাজ করেছেন। তবে মধ্যযুগের ভারতের ইতিহাসের রোগ মহামারী চর্চা করার ইতিহাস আমার মনে হয় এখনো অনেকটাই বাকি রয়েছে। আরো করা যেতে পারে। আমার এই বিষয়ে মধ্যযুগ সম্পর্কে কিছু সেরকম ধারণা নেই। বা কলোনিয়াল পিরিয়ডের আগে সেরকম ভাবে কিভাবে এগুলো করা হচ্ছে। আয়ুর্বেদের উপর বেশ কিছু কাজ হয়েছে। তারপরে এনশিয়েন্ট পিরিয়ডে ডমিনিক ওয়াটসটুকের একটি ভালো বই রয়েছে। সেই ডমিনিক ওয়াটসটুকের একটা পুরো এপিডেমিক চর্চা কিভাবে হচ্ছে, বিভিন্ন ডিজিজ সম্পর্কে সেখানে ধারণা, সেই ডমিনিক ওয়াটসটুকের বইটায় পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। এছাড়া মধ্যযুগের ইতিহাসের উপর আমি বিশেষ কিছু জানি না, যে কিভাবে কিভাবে এটা হচ্ছে ইয়ে করে।
তবে আরো চর্চা হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন জগন্নাথ দালাল করেছেন, স্পেনের বিরুদ্ধে যুদ্ধের সময় কিউবাকে ইয়েলো ফিভার ব্যাপকভাবে সাহায্য করেছিল। এই কারণে ইয়েলো ফিভার কে এই যুদ্ধে ইনকিবেল জেনারেল বলা হয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি স্কলারের প্রশংসা করলাম এবং স্কলার আমাকে একটি প্রশ্ন ছুড়ে দিলেন, এর থেকে ভালো আর কি হতে পারে। বেশ। হ্যাঁ, একদমই ঠিক। আমি আমার বলার মাঝখানে এই স্পেনের যখন এই যুদ্ধের কথা টথা বলছিলাম, তখন মশার কথা বলেছিলাম যে কিভাবে ম্যালেরিয়া মশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং স্পেনের সঙ্গে এই যে যে যুদ্ধ, স্প্যানিশ ওয়ারের যে যুদ্ধ, সেইখানে মারিয়া স্পেনোজার সেই যে বিখ্যাত আর্টিকেল, সেই বিখ্যাত আর্টিকেলের মূল নিবন্ধটা, প্রথম অংশটাই ছিল এই নামে, দি ইনভিনসিবল জেনারেল। এই ইনভিনসিবল জেনারেল নামে মারিয়া স্পেনোজার এই বিখ্যাত আর্টিকেল রয়েছে এবং সেখানে এখানে বিস্তৃতভাবে বলা রয়েছে। এবং এই আর্টিকেলটি পাওয়া যাবে পুনম বালার বায়োমেডিসিন অ্যাজ এ কন্টেস্টেড সাইট বলে যে বইটি 2009 সালে বেরিয়েছে লেক্সিংটন থেকে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন রমি বসাক করেছেন, রোগীর ইতিহাস যে কতটা প্রাধান্য বাড়ছে সেই নিয়ে যদি কিছু আলোকপাত করা যায়। হ্যাঁ, ধন্যবাদ রুমি, খুব ভালো প্রশ্ন। আসলে হ্যাঁ, মানে আহ, রোগ রোগী রাষ্ট্র, অরবিন্দ সামন্ত আমাদের স্যারের যে বিখ্যাত যে বই, সেখানে বারবার করে এই কথাগুলোই তো বলা হচ্ছে যে একটা ভুলতে যাওয়া ইতিহাস, যেখানে আমাদেরকে বারবার করে, যেটা আমরা ক্রোনোলজিক্যাল হিস্ট্রি করতে বারবার যে অভ্যস্ত, যেখানে আমরা ইকোনমিক হিস্ট্রি একটা সময় ব্যাপকভাবে ডমিনেট করেছে, পলিটিক্যাল হিস্ট্রির কথা আমি তো ছেড়েই দিলাম, সেগুলো তো আছেই। এইগুলোর ইতিহাস যে আছে, রোগের ইতিহাস আছে, রোগীর ইতিহাস যে আছে, এগুলো যে গুরুত্বপূর্ণ সেইটা আমরা বুঝতে বা হৃদয়ঙ্গম করতে আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আহ এই রোগের ইতিহাস এবং বিভিন্ন ধরনের রোগের ইতিহাস কিন্তু এই পাদপ্রদীপের আলোয় বর্তমানে উঠে আসছে। বিশেষ করে এটা প্রাধান্য পেয়েছে যখন কোভিড-19 পরবর্তী সময় থেকে, যেটা আমার আমার বক্তব্যেও বললাম, যে নতুন করে বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন ধরনের যে সাবজেক্ট, সেটাকে পরিপুষ্ট করার চেষ্টা করছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা একটা ভালো ট্রেন্ড বলে আমি মনে করি। তবে এখনো বহু বিষয় রয়েছেন। আসলে মেডিকেল হিস্ট্রির বা হিস্ট্রি অফ সায়েন্স, টেকনোলজি, মেডিসিনের যে ছাতাটা, সেটা অনেকটা বড়। এবং এখানে বহু এমনও জিনিস রয়েছেন যেগুলো এখনো আমাদের যথেষ্ট পরিমাণে রিসার্চ করা হয়নি, যথেষ্ট পরিমাণে কাজ করা হয়নি। আমরা যদি বিদেশে সাহেবদের লেখাপত্রগুলো একটু দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে কি কাতারে কাতারে সেখানে গবেষণা হচ্ছে, একদম ছোট থেকে ছোট বিষয়গুলোকে। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে একটা তথ্য পাওয়ার, একটা সোর্স পাওয়ার একটা সমস্যা রয়েছে, কিন্তু সেটাকেও ওভারকাম করা কিন্তু যায়। সাহিত্য দিয়ে অতিক্রম করা যায়। আরো অন্য অনেক অল্টারনেটিভ সোর্স আছে যেটাকে দিয়ে অতিক্রম করা যায়। যদিও এখানে বিরুদ্ধবাদীরা হেই হেই করে উঠবেন যে সাহিত্যের সঙ্গে ইতিহাসের সম্পর্কটাকে না মেলানোই ভালো। তবে আমি বলবো যে এখন হয়তো দরকার আছে আমাদের অল্টারনেটিভ সোর্সের কে বারবার করে ফিরে পাওয়া। আমাদের এই প্রসঙ্গে দেরিদার আর্কাইভ ফিবারের কথা মনে করতে হয়, সেই অমুক বাণী, যে অল্টারনেটিভ সোর্সের দিকে আমাদের ফিরে যেতেই হবে। ইতিহাসের আর্কাইভ, যেটা দ্বাররক্ষীর দ্বারা এনশিয়েন্ট গ্রিকে ঘিরে থাকতো, সেটাই শুধুমাত্র শেষ কথা বলবে এমনটা নয়, অল্টারনেটিভ সোর্সের দিকে যেতে হবে। আমাদের এই অল্টারনেটিভ সোর্সের কথা মাথায় রেখেই আমাদের একটি সম্পাদিত বই আসছে আর কিছুদিন পরে, আমার এবং আমার যে ছাত্র জগন্নাথে, যে ইতিহাসের সাহিত্য, সাহিত্যের ইতিহাস, দ্বন্দ্বে কথোপকথনে, সেখানেও আমরা এখানে এটাকে বিস্তৃত ভাবে লেখার বোঝার চেষ্টা করেছি যে সাহিত্য একটা অল্টারনেটিভ সোর্স কতটা আসতে পারে। থ্যাংক ইউ। স্যার, পরবর্তী প্রশ্ন কৌশিক কুন্ডু করেছেন, ঔপনিবেশিক যুগে ব্রিটিশ সরকার যে পদক্ষেপগুলি নিয়েছিল যা পাবলিক হেলথ বিষয় বলা হলেও
তা অনেকটাই ছিল নিজেদেরকে এই রোগ থেকে সুরক্ষিত করার জন্য। হ্যাঁ, আসলে হ্যাঁ ঠিকই, আমি কৌশিকের বক্তব্যের সঙ্গে একেবারেই 100% সহমত। কিন্তু এখানে যে বিষয়টা আমি অ্যাড করব সেটা হচ্ছে, হ্যাঁ, নিজেদের সুরক্ষিত করা মানে হচ্ছে এম্পায়ারের স্বাস্থ্য সুরক্ষিত করা। এবং এম্পায়ারের স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষিত করার প্রধান ফুসফুস হলো হচ্ছে ব্রিটিশ যারা মিলিটারি পার্সোনাল, সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী যদি একবার দুর্বল হয়ে যায় তাহলে ব্রিটিশদের যে সাম্রাজ্য স্থাপনের যে স্বপ্ন, সেটা মানে দিবা স্বপ্নই থেকে যাবে। সুতরাং যে কোনো পদ্ধতিতে, যে কোনো প্রক্রিয়ায় আগে মিলিটারি হেলথটা, সেনাবাহিনীদের স্বাস্থ্যটা সুরক্ষিত করাই ছিল তাদের প্রথম এবং শেষ চিন্তা। এবং এইটা করতে গিয়ে তারা বেশ বারেবারই নাকানি চোবানি খেয়েছে। 1800 সালের আগের ইতিহাস যদি আমরা একটু দেখি, বা তার পরবর্তীকালের ইতিহাসও যদি আমরা দেখি, যে ইঙ্গ মারাঠা যুদ্ধের কথা যদি বলি, অন্যদিকে আরো যে সমস্ত টুকিটাকি যুদ্ধগুলো হচ্ছে সেখানে কামান, গোলাগুলি ইত্যাদিতে যা না মানুষ মারা যাচ্ছে, তার থেকে অনেক অনেক বেশি মারা যাচ্ছে এই সমস্ত রোগ মহামারীতে। কিন্তু এই ইতিহাসগুলো আমরা তো ঠিকঠাক ভাবে চর্চায় আসে না, এইগুলোকে আসতে হবে। কারণ রোগ মহামারী যেটা আজকে আমি যেটা বলার চেষ্টা করলাম আর কি, যে পুরো গোটা সিস্টেমের ডিসকোর্সটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। যেটা ইউরোপের ব্ল্যাক ডেথ হোক, বা পরবর্তীকালে আমাদের যে এই রোগকে কেন্দ্র করে যে নানান ধরনের তত্ত্বের অবতারণা। তো এইটা আমাদের হয়তো মনে রাখার এখন সময় হয়ে এসছে আরেকবার করে। থ্যাংক ইউ, কৌশিক। পরবর্তী প্রশ্ন পায়েল দাস করেছেন, স্যার বায়ো ওয়েপনের নিদর্শন হিসাবে আপনি অপারেশন অরেঞ্জের কথা বললেন। প্রাচীন ভারতে এইরকম কি কোনো নিদর্শন আছে যেখানে ভারতীয়রা বায়ো ওয়েপন্স এর ব্যবহার করেছিলেন? আচ্ছা, বায়ো ওয়েপনের নিদর্শন, এইটা তো আমার ঠিক জানা নেই। ভারতীয়রা কোনোদিন বায়ো ওয়েপন ব্যবহার কারোর উপর করেছে কিনা। তবে আমি যতদূর জানি যে আমার আমার জ্ঞাতার্থে, মানে আমার জ্ঞানে সেইটা নেই, বায়ো ওয়েপন ব্যবহারের কোনো প্রসঙ্গ। আহ, এটা আমার জানা নেই ঠিক। মনে হয় না কোনোদিন এইসবের কোনো কাণ্ড কারখানা হয়েছে। থ্যাংক ইউ, পায়েল। অধ্যাপক দাশগুপ্ত আরো একটি প্রশ্ন করেছেন, সাবালটার্ন স্টাডিজের নানান খণ্ডে একাধিক ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন ইত্যাকার বিষয়ে। অরবিন্দ বাবুর লেখায় এই লেখাগুলির উল্লেখ আছে। আচ্ছা, উনি একটা মানে কমেন্ট আর কি করেছেন। আচ্ছা, তার সাথেও লিখেছেন ইতিহাস ও সাহিত্যের হ্যাঁ, ঠিকই নানান ঠিকই। তত্ত্ব এখন তো লিটারি হিস্ট্রি শাখায় বহুল প্রচলিত। হুম 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 হুম, ঠিকই ঠিকই। মানে আমি যেটা বলতে চেয়েছি যে সাহিত্যকে অল্টারনেটিভ সোর্স হিসেবে আনা যায়। বিশেষ করে আমার একটি প্রবন্ধ আর কিছুদিন পরে প্রকাশিত হবে। আহ, সেইখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমার যে নিজের কাজের যেটা বিষয়, যক্ষ্মা রোগের ইতিহাস, সেটি রাটলেজ থেকে বের হবে। রাটলেজ এবং সরি, সাহিত্য এবং যে একটা পার্টিকুলার চ্যাপ্টারটা, সেটা আর কিছুদিন পরে বের হবে। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সাহিত্য কতটা পরিমাণে আমাদের যক্ষ্মা রোগকে বুঝতে সাহায্য করে। বিশেষত রবীন্দ্রনাথের জুঁই ফুল যদি আপনারা পড়েন, দেখবেন একদম প্লেগ হসপিটালের একদম ভিভাইট, একদম পুরো পরিষ্কার চিত্র আপনাদের সামনে পুরো ফুটে উঠেছে। তারাশঙ্করের ডাইনি পড়ুন। তারাশঙ্করের ডাইনি পড়লে আপনাদের সেখানে শুধু টিউবারকুলোসিসের রেফারেন্স পাবেন না, একটা কাস্ট, জেন্ডার এখানে গুলে যাবে একেবারে। এবং এইটা নিয়ে এক্সপ্লেন, মানে মারাত্মকভাবে এক্সপ্লেন করা যেতে পারে। আমি এরকম দু চার কিছু কথা লেখার চেষ্টা করেছি। নারায়ণ সান্যালের আরণ্যদণ্ডক পড়ুন। নারায়ণ সান্যালের আরণ্যদণ্ডক পড়লে বুঝতে পারবেন যে স্বাধীনতার পরবর্তীকালে একজন মানুষ যে স্বাধীনতা আন্দোলনের সময় যার সিক্স প্যাক বডি ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, সে কিভাবে আস্তে আস্তে ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। রাষ্ট্র টিউবারকুলোসিস হলে তাকে কিভাবে অপাংক্তেয় করে দিচ্ছে, তাকে তৃতীয় শ্রেণীর একজন নাগরিক হিসেবে ট্রিট করছে। সুতরাং এইগুলো তো সাহিত্য ছাড়া পাবো না, একটা অল্টারনেটিভ। তবে আরেকবার করে বলছি, অবশ্যই আর্কাইভের প্রয়োজনীয়তা আছে এবং সাহিত্যকে আর্কাইভ দিয়ে গোলাতে হবে। আর্কাইভ দিয়ে যদি না টাই আপ করা যায় তাহলে মুশকিল। শুধুমাত্র সাহিত্যের উপর বেস করা সম্ভব না। হ্যাঁ, ঠিকই ঠিকই হ্যাঁ, বলেছেন। আমি আবার লিখেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন শুভজিৎ দেবরিয়া করেছেন, ভারতবর্ষে প্রথম যক্ষ্মা রোগ নিয়ে কে আলোচনা করেছেন এবং প্রথম সরকারি রেকর্ডের ডকুমেন্ট কি যক্ষ্মা রোগ সংক্রান্ত?
সরকারি ডকুমেন্টেড রেকর্ড বলতে যদিও অনন্য এটা বললে অনেক কিছু কথা বলতে হয়, আমি তাও খুব সংক্ষেপে বলছি যে অন্যান্য রোগের তুলনায় যক্ষ্মার রোগ বা টিউবারকুলোসিসের ইতিহাসটা একটু ভিন্ন রকম। এই জন্য আমি আমার পিএইচডি থিসিসের নামই দিয়েছিলাম দ্য সাইলেন্ট কিলার, টিউবারকুলোসিস ইন কলোনিয়াল এন্ড পোস্ট কলোনিয়াল বেঙ্গল। কারণ এটা নিঃশব্দ ঘাতক হিসাবে সোসাইটিতে খুব ছড়িয়ে যেত এবং মানুষকে বুঝতে দিত না। তার আলটিমেটলি স্টেজ ছিল হচ্ছে ভমিটিং ব্লাড, মুখ থেকে যখন রক্ত পড়তো। এর প্রথম এবং যেহেতু এটা একেবারে হিউজ স্কেলে প্লেগ কিংবা কলেরার মতো এপিডেমিক আকারে ছড়িয়ে পড়তো না, তাই এই রোগটাকে নিয়ে বেশ অনেক অনেক ধরে সমস্যা ছিল। এই রোগটাকে অনেকদিন ধরে রেকগনাইজই করা হয়। প্রথম রেকগনাইজেশন আছে, যেটা শুভজিতের প্রশ্ন, আমার ছাত্র শুভজিৎ, ও ভালো প্রশ্ন করেছে, যে এর প্রথম রেকগনাইজেশন আছে 1911-এ, 1911 সাল, ঠিক সেই সময় প্রথম অল কনফারেন্সের সময় এই রোগকে প্রথম অফিসিয়াল একটা রেকগনাইজেশন দেওয়া হয়, ফার্স্ট অল ইন্ডিয়া সাইন্টিফিক কনফারেন্স। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আমার দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদিও একটু অন্য রকমের, তো স্যার করবো প্রশ্নগুলো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রকাশ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এম্পায়ার অ্যান্ড ইম্পেরিয়ালিজম? এটা যদি একটু বলতেন। বেশ, খুব ভালো প্রশ্ন। আসলে সাম্রাজ্যের যে গঠন প্রক্রিয়া এবং সাম্রাজ্যের যে বেসিক যে কাঠামো, তার সঙ্গে ইম্পেরিয়ালিজমের তো একটা যোগ অবশ্যই থাকবে। এবং যদি আমরা ডিজিজের ক্ষেত্রে দেখি, আজকে যে উদাহরণগুলো আমি বারবার করে বলেছি, সেই উদাহরণের সঙ্গে তোমার প্রশ্নটা একেবারে পুরো সাংঘাতিকভাবে মিলে যায়, যে সাম্রাজ্যের সম্প্রসারণের ক্ষেত্রে কিভাবে রোগ মহামারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি গত বছর, আগের বছর, ওই যখন লকডাউন চলছিল সেই সময় একটি বই প্রকাশিত হয়, পুনাম বালাই লেখেন। পুনাম বালা ওয়ান অফ দ্য লিডিং হিস্টোরিয়ান আমাদের এই ফিল্ডের। তার বইতে আমার একটি লেখা প্রকাশিত হয় টিউবারকুলোসিস নিয়ে। আমি তার নাম দিয়েছিলাম দ্য সিন্ডারেলা ডিজিজ। এবং সেইখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে টিউবারকুলোসিসের সঙ্গে এই সাম্রাজ্যবাদ এবং তার সাম্রাজ্যের একটা আন্তঃসম্পর্ক, কিভাবে টিউবারকুলোসিসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিভাবে কিভাবে টিউবারকুলোসিস একটা অন্য স্টেটে গিয়ে তার যে ছড়ানোর প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে। সেখানে মালয়ের উদাহরণ দিয়েছিলাম, সেখানে ফিজির উদাহরণ দিয়েছিলাম, ট্রান্সপোর্টেশন অফ লেবার, মানে এখান থেকে যেভাবে আহ, একটা 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 লেবার মাইগ্রেশন হয়েছে জোর করে করে, সেটা কেনিয়ার রেলপথের কথা হতে পারে, কেনিয়ার রেলপথের ডেভেলপমেন্ট হতে পারে, বা অন্যান্য বিভিন্ন জায়গায়। সেখান থেকেও কিভাবে কলোনিয়ালিজম অ্যাকচুয়ালি কিভাবে এই রোগের সম্প্রসারণ ঘটেছে। এবং এইটার একটা খুব ভালো ইয়ে রয়েছে, তোমরা যদি কেউ পড়তে চাও আমি আর্টিকেলটি শেয়ার করে দিতে পারি। অসাধারণ, মানে এটা এই সম্পর্কটাকে বুঝতে বেশ 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 চমৎকার লাগে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটি হলো, সাম্রাজ্য কি সত্যি একটি স্বল্পমেয়াদী ঘটনা ছিল, বা এর একটি সংস্করণ কি আজও ঘটে চলেছে বা ঘটে? হম মানে এটা, আমি যদি প্রশ্নটা ঠিকভাবে বুঝি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ইম্পেরিয়ালিজমের যে প্রক্রিয়াটা, সেটা কি মানে এখনো তৈরি হয়েছে, মানে এখনো আছে কি কোনো না কোনো কোনো ভাবে হ্যাঁ, একদম, হ্যাঁ, হ্যাঁ অ্যাবসেন্ট স্যার, হ্যাঁ। ইম্পেরিয়ালিজম, এরকম কিছু একটা, এরকম একটা কিছু। আচ্ছা, এটা বলতে গেলে তো অনেক পলিটিক্যালি মানে ইনকারেক্ট কথা বলতে হয়। এই প্রশ্নটা উজ্জ্বল রেখে গেলাম, তবে হ্যাঁ, আহ, আহ, সেটা তো মানে রয়েছেই, মানে নানান ভাবে রয়েছেই। উম, আহ, গুয়েতামালার কনটেক্সটে বিভিন্ন ধরনের আহ, উদাহরণ পড়ে যায়, পড়ে যায়। একটা সুন্দর বই আছে, ব্যানানা ক্যাপিটালিজম, ডুইং বিজনেস উইথ দ্য ডিক্টেটরস বলে আরেকটা সুন্দর বই আছে, অসাধারণ। যে সেখানে কিভাবে দেখা যাচ্ছে যে ইম্পেরিয়ালিজমের ভূত বারবার করে তাড়া করে বেড়াচ্ছে, আহ, গিয়েও যেন কোথাও যাচ্ছে না। আবার পরবর্তীকালে ভারতবর্ষের কনটেক্সটের দিকেও যদি তাকাই, ইম্পেরিয়ালিজম কি সত্যি শেষ হয়ে গেল? সেটার একটা তো বড় প্রশ্ন থেকেই যায়। 1990-এর দশকের আগেও, 80-র দশকের সময়টাও যদি বারবার করে তাকাই, পরবর্তীকালে অনন্য ভাবেও গঠন প্রক্রিয়ার মাধ্যমে এখনো যেভাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম আমাদের যেভাবে শাসন করছে, সেখানেও হয়তো কোথাও না কোথাও প্রচ্ছন্ন ভাবে তো রয়েছেই ইম্পেরিয়ালিজমের গন্ধ, আহ, বাজে গন্ধ। এরকম ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আরো দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হম অনুব্রত গোপ করেছেন,
বর্তমানে বায়োলজিক্যাল ওয়েপন্স যেভাবে তৈরি করছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো, প্রতিনিয়তই আমরা সংবাদপত্রে পড়ছি, সেক্ষেত্রে এটা একটা আতঙ্ক বটে। এই আতঙ্ক থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়ার জন্য আপনার কাছে কোনো পরামর্শ আছে? হুম। পূর্ণব্রত আমার ছাত্র। থ্যাংক ইউ পূর্ণব্রত প্রশ্নের জন্য। আসলে যদি আমি ফিলোজফার হতাম তাহলে বলতে পারতাম যে না বাবা, যুদ্ধ টুদ্ধ দরকার নেই, করো না। কিন্তু আসলে এইগুলো তো হয় না। যুদ্ধ বন্ধের জন্য যুদ্ধ, এগুলো সব মেকি কথা, হতাবাজি কথা, ফালতু কথা। বায়োলজিক্যাল ওয়েপন হিসাবে ব্যবহার করার যে মানে যে যে প্রক্রিয়া, যেটা একটু আগে যেটা বললাম, যেটা ভিয়েতনামে ব্যাপকভাবে হয়েছে, ভিয়েতনামের ভিডিওগুলো আমি কালকে রাত্রিবেলায় দেখছিলাম। যদি আমার কাছে সময় সুযোগ থাকতো তাহলে কিছু ডকুমেন্টারিও দেখানো যেত যে অপারেশন অরেঞ্জ বা এজেন্ট অরেঞ্জ কি সাংঘাতিক ভাবে সেখানকার মানুষের ওপর একটা দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া, একটা দীর্ঘস্থায়ী এফেক্ট, হ্যাঁ, তৈরি করেছে। সুতরাং এই এই যে এখনো সেখানকার মানুষ পঙ্গু, এখনকাও প্যারালাইজড জীবনযাপন করছে। সুতরাং এই বায়োলজিক্যাল ওয়েপন্স এর যে বন্ধ হওয়ার যে প্রক্রিয়া, আমি জানি না এর শেষ কোথায়। আহ এটা কিভাবে মানে এটা ইতি টানা যেতে পারে, আমার সেটা জানা নেই। তবে মানুষের শুভবুদ্ধির উদয় হওয়াটা জরুরি, এবং আমি আশাবাদী হয়তো নিশ্চয়ই একদিন হবে, এটুকুই বলতে পারি। আচ্ছা, অধ্যাপক দাশগুপ্ত আরেকটি কমেন্ট করেছেন, এই ইট ওয়াজ এ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন. আই থিঙ্ক দেয়ার্স নিড ফর বেটার কোঅর্ডিনেশন অ্যান্ড incorporation of fruits of professional historical research with the work being done in other academic disciplines. আচ্ছা, উনি মানে প্রশংসাই করেছেন, গালাগাল দেননি তো? না স্যার, প্রশংসাই করেছেন, হ্যাঁ, যতদূর আমি বুঝতে একদম। পারছি। হ্যাঁ, প্রশংসাই করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, শাহাজুদ্দিন মোল্লা লিখেছেন যে সাম্রাজ্য বিস্তারের সাথে মহামারীর সম্পর্ক আছে কি, এ বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, মানে এইটা হয়তো আমি অনেকটাই আলোচনা করেছি আজকের আমার যে ইয়েতে। হ্যাঁ, অবশ্যই, মানে সাম্রাজ্য বিস্তারের সঙ্গে মহামারীকে তো অনেক সময় ব্যবহার করা আছেই, মহামারীকে ছড়িয়ে দেওয়া, মহামারীকে ব্যবহার করা। সেটা ইন্টেনশনালি হোক অথবা আনইনটেনশনালি। কলম্বিয়ান এক্সচেঞ্জের সব থেকে বড় উদাহরণ। আর পরবর্তীকালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইতিহাসের দিকেও যদি আমরা বারে বারে ফিরে তাকাই, এইটা একটা তো বড় একটা ব্যাপার। আর তো হ্যাঁ, এটা তো একটা বড় ব্যাপারই যে সাম্রাজ্যবাদের সঙ্গে রোগ মহামারী একটা অপ্রতিরোধ্য সম্পর্ক, যেটা প্রকাশও করলো এম্পায়ারের সঙ্গে ইম্পেরিয়ালিজমের সম্পর্ক। আসলে এগুলো খুব ইন্টার কানেক্টেড, ইম্পেরিয়ালিজম, মহামারী, এপিডেমিক্স, এবং এর সঙ্গে একই সঙ্গে হচ্ছে সাম্রাজ্য বিস্তার, তো কানেক্টেড এগুলো। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকের আলোচনাটি খুব সুন্দর হয়েছে এবং অনেক ছাত্রছাত্রীরা অনেক প্রশ্ন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং থ্যাংক আজকের টপিকটাও মানে খুব সুন্দর একটা টপিক ইউ। ছিল, রিলেভেন্ট টপিক। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যারকে আমি অনুরোধ করব যে স্যার যাতে আবারও কোনো একটি নতুন টপিক নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে কোনো একদিন আলোচনা করুক, এটাই চাইবো। নিশ্চয়ই। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দুঃখিত, আমরা পিপিটিটা শেয়ার করতে পারলাম না, মানে বিভিন্ন কারণের জন্য। তো স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।